This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি নিউজ আর 2 আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে হাজিরা কেজরিওয়ালে, তার আগে ইডি জেরার মুখে দিল্লির মুখ্যমন্ত্রী। আদালতে পেশের আগে আজ স্বাস্থ্য পরীক্ষা কেজরির। রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে ঢিল ছোড়া দূরে আপের অফিস থেকে 200 মিটার দূরে বিজেপির সদর দপ্তর। পার্টি অফিসে কর্মী সমর্থকদের জমায়েতের ডাক আপে। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যারিকেড দীনদয়াল উপাধ্যায় মার্গে। এই মুহূর্তে সেখানকার ছবিটা কি রয়েছে আর কি কি তথ্য উঠে আসছে সমস্তটাই জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, দেখো, ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে আসা হয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে। তাকে কোর্ট রুমে নিয়ে যাওয়া হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হতে চলেছে। যে কথা আমরা সকালে জানিয়েছিলাম যে প্রায় 10 দিনের ইডি রিমান্ড চাইতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং গুরুত্বপূর্ণ বিষয়, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে আজ সকাল 10:30টার সময় এই গ্রেপ্তারির বিরুদ্ধে মামলা মেনশন করেন অভিষেক মনু সিংভি, এবং তারপরে বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে এই মামলা পাঠানো হয়। কিন্তু যখন 3 বিচারপতির বেঞ্চ, সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ যখন এই মামলার শুনানি করতে শুরু করে, সেই সময় মামলা প্রত্যাহার করে নেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তার কারণ, যে সময় আবেদন করা হয়েছিল আদালতে সেই সময় অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি আটকানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু যেহেতু তিনি গ্রেপ্তার হয়ে গিয়েছেন, ফলত নিয়ম অনুযায়ী তাকে এবারে পিএমএলএ কোর্টে পেশ করতেই হবে, এবং ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট তারা যে এক্ষেত্রে রিমান্ড নেওয়ার চেষ্টা করবেন সেই বিষয়টিও স্পষ্ট। ফলত রিমান্ডের বিরোধিতা করবেন আইনজীবী, সেই কারণেই সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে কোর্টের সামনে ছবিটা আমি একবার দেখাবো। এখানে পুলিশ কর্মীরা রয়েছেন, আমরা একটি গেটের সামনে রয়েছি, এরকম একাধিক গেট রয়েছে। প্রত্যেকটা গেটকে সম্পূর্ণভাবে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যেদিকের ছবি আমরা দেখাচ্ছি ঠিক তার উল্টো দিকের গেট দিয়ে সেই রাস্তা দিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে আসা হয়েছে। যে রাস্তা দিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে আসা হয়েছে সেই রাস্তার নাম দীনদয়াল উপাধ্যায় মার্গ। সেই রাস্তার উপরেই রয়েছে আম আদমি পার্টি সদর দপ্তর, সেই রাস্তার উপরেই রয়েছে বিজেপি সদর দপ্তর। এবং যেহেতু মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কোর্টে পেশ করানো হবে, যেহেতু তাকে আদালতে নিয়ে আসা হবে, সেই কারণে দীনদয়াল উপাধ্যায় মার্গ সম্পূর্ণভাবে ফাঁকা করে দেওয়া হয়েছে। আম আদমি পার্টির অফিসে একটি প্রেস কনফারেন্স ডাকা হয়েছিল, কিন্তু সেই পার্টি অফিসে পর্যন্ত কেউ ঢুকতে পারেনি। পার্টি অফিসের ভেতরে যারা ছিলেন তাদেরকে সেখানেই আটকে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম বিক্ষোভ না হয়। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা, এখানে স্তরে স্তরে ব্যারিকেড দেওয়া, অর্থাৎ যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে মোট 5-6টা লেভেলে এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিছুক্ষণ আগে আম আদমি পার্টির নেতা কর্মীরা তারা পৌঁছে গিয়েছিলেন এখানে, এবং ঠিক এই ঘেরাটোপের মধ্যে, অর্থাৎ যে জায়গায় 144 ধারা জারি করা আছে সেই জায়গায় তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। তাদেরকে ইতিমধ্যেই আটক করেছে দিল্লি পুলিশ। ফলত নজর এবারে রাউজ অ্যাভিনিউ কোর্টের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হতে চলেছে। 10 দিনের হেফাজত চাইতে পারে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, এবং রিমান্ডের বিরোধিতা করবে। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, লিগাল টিম যে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের, তারা। ফলত এবারে আমাদের নজর থাকছে শুনানির দিকে। নজর থাক জ্যোতির্ময়, সঙ্গে থাকো তুমি আমাদের। এদিকে আপ নেত্রী আতিশি কি বলেছেন শোনাবো আপনাদের। आम आदमी पार्टी के कार्यालय के बाहर आज हज़ारों पुलिस वाले, हज़ारों पैरामिलिट्री फोर्सेस मौजूद हैं। ये क्या दिखाता है? ये केंद्र सरकार का, प्रधानमंत्री नरेंद्र मोदी जी का डर दिखाता है। ये दिखाता है कि उनको पता है कि दिल्ली के लोग अरविंद केजरीवाल से प्यार करते हैं। दिल्ली के लोग अरविंद केजरीवाल को अपना भाई, अपना बेटा मानते हैं। आप एक सड़क रोक लो, 2 लोग दूसरी सड़क पे निकलेंगे। आप दूसरी सड़क रोक लीजिए, लोग अपने घर के बाहर प्लेकार्ड लेके निकलेंगे, क्योंकि वो अरविंद केजरीवाल से प्यार करते हैं और उन्हें पता है कि अरविंद केजरीवाल के खिलाफ एक साजिश हो रही है। কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেপ্তারির নিন্দা করে এক্স মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। কেজরিওয়ালের স্ত্রীর সঙ্গে কথাও বলেছেন তিনি। বিরোধী মুখ্যমন্ত্রীদেরই বেছে বেছে টার্গেট কেন, এই প্রশ্ন মমতার। বিজেপির ছত্রছায়া থেকে অভিযুক্তরা ছাড় পাচ্ছে, তোপ মুখ্যমন্ত্রীর। আর এর পাশাপাশি শান্তনু সেন তিনি কি বলেছেন সেটাও শোনাবো আপনাদের। বিজেপির শাসনকালে ইডি সিবিআইয়ের ব্যবহার বিরোধীদের বিরুদ্ধে 95% হচ্ছে, এবং সার্বিকভাবে এদের ব্যবহার 365% বেড়েছে। আর এই মুহূর্তে বিজেপির অন্যতম বিশ্বস্ত জোটসঙ্গীতে পরিণত হয়েছে ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো।
এবং এই হচ্ছে সেই ইডি যে ইডির কনভিকশন রেট 0.46%, অর্থাৎ 200টা কেসের মধ্যে একটা কেসের তারা সুরাহা করতে পারে না। এই ইডি হচ্ছে সেই ইডি বিজেপিতে যোগদান করলে তদন্ত বন্ধ হয়ে अरविंद केजरीवाल जी की वो सेंस ऑफ एंटाइटलमेंट रहती है और वो बार बार कहते हैं कि ये इलीगल है, ये समन इलीगल है। इस समन के आधार पर मैं प्रस्तुत नहीं हूँगा। मैं कोई छोटा मोटा व्यक्ति नहीं हूँ, मैं मुख्यमंत्री हूँ, मैं बहुत बड़ा व्यक्ति हूँ। मुझे कैसे समन किया जा सकता है? आज गुरूर टूटा है। इस देश का कानून कहता है चाहे मुख्यमंत्री हो चाहे आम आदमी हो, यदि आपने कानून के मुताबिक काम नहीं किया है, कानून को तोड़ा है और समन किया जाएगा, तो आपको समन का सम्मान करना है, आपको आके प्रस्तुत होना है। মানুষ আশায় বুক বাঁধছে, মানুষ আশায় বুক বাঁধছে যে আবগারি দুর্নীতিতে যদি গ্রেপ্তার হয় তাহলে বালির গাড়িতে কেন গ্রেপ্তার হবে না, কয়লার গাড়িতে কেন গ্রেপ্তার হবে না, চাকরি চুরিতে কেন গ্রেপ্তার হবে না। হ্যাঁ, তো সেটা মানুষ আশায় বুক বাঁধছে, কিন্তু যদি না হয় সেটা অ্যাডভার্সও হতে পারে। কেজরিওয়ালের গ্রেপ্তারি কটাক্ষ আন্না হাজারে। দিল্লির মুখ্যমন্ত্রীকে আন্নার কটাক্ষ। একসময় সুরার বিরুদ্ধে সোচ্চার ছিলেন কেজরিওয়াল, সুরার বিরুদ্ধে আমার সঙ্গে আন্দোলনও করেন। আর সেই কেজরিওয়ালই আবগারি নীতি তৈরি করলেন কিভাবে, এই প্রশ্ন করছেন তিনি। मुझे बहुत दुख हुआ अरविंद केजरीवाल जैसे आदमी, और शराब के बारे में हम लोग आवाज उठाया था, आज वो शराब नीति बना रहा है, जिसका मुझे दुख हुआ। लेकिन करेगा क्या, सत्ता के सामने कुछ नहीं कर सकता। आखिर उसको जो अरेस्ट किया गया वो उनकी कृति से हुआ। हम ये बातें नहीं करते तो अटक होने का कोई संभव नहीं था। तो जो अटक हुआ है अभी कानून के तौर पर जो होगा वो होगा। দেখুন, লোকসভা ভোটের মুখে শুধুমাত্র দিল্লিতেই নয়, এ রাজ্যেও কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা আমাদের নজরে পড়ছে। কারণ রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডি হানা, একযোগে তল্লাশি অভিযান চলছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির টিম। সকালে বাড়িতে ছিলেন না চন্দ্রনাথ সিনহা, তবে এখন কি তার সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? চন্দ্রনাথ সিনহা তিনি কি বাড়িতে এসেছেন জানবো। আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। হিমাদ্রি। হ্যাঁ দেখো, সকাল 9টার সময় ইডির আধিকারিকরা তার যে বাড়ি সেই বাড়িতে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু তিনি তখন ছিলেন না। প্রায় 4.5 ঘন্টা পর তিনি অন্য জায়গা থেকে তিনি এখানে এলেন এবং এই যে বাড়ি সেই বাড়িতে তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং ইডির আধিকারিকরা অপেক্ষা করছিল দীর্ঘক্ষণ ধরে, এবং তা পুরো বাড়ি যে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী তাদেরকে দিয়ে ঘিরে রাখা হয়েছে। দীর্ঘক্ষণ তাদের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জন্য অপেক্ষা করার পর অবশেষে তিনি এসেছেন এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্য কোনো কথা বলেননি, শুধু একটাই কথা বলেছেন, যা বলার আগে বলে দিয়েছি। অর্থাৎ তিনি আগে বলেছিলেন যে আমাকে কোনো সমন পাঠানো হয়নি বা আমাকে জানানো হয়নি, নোটিশ দেওয়া হয়নি, আমাকে না জানিয়ে ইডির আধিকারিকরা এসেছেন, এমনটাই তিনি আগেই জানিয়েছিলেন। এরপর তিনি এলেন এবং তিনি এখন কোনো কিছু সাংবাদিকদের মুখোমুখি হলেন না। এতক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে তার ছেলে এবং তার স্ত্রীর সাথে কথা বলছিল ইডি আধিকারিকরা এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, পাশাপাশি রাজ্য পুলিশের তার যে নিরাপত্তা রয়েছে, রক্ষী রয়েছে, বাড়ির নিরাপত্তা রক্ষী তারাও রয়েছে। এই যে লোকসভা নির্বাচনের আগে যেটা অনুব্রতহীন বীরভূমে যখন কোর কমিটি দেখাশুনো করছে পুরো তৃণমূলকে, তখন লোকসভা নির্বাচনের আগে কোর কমিটির অন্যতম সদস্য চন্দ্রনাথ সিনহা, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন কিন্তু স্বাভাবিকভাবেই চাপে পড়তে চলেছে এই যে তৃণমূল, বীরভূমের তৃণমূল, সেই তৃণমূল দল। কারণ এই অনুব্রত মণ্ডলের পরবর্তী ক্ষেত্রে যে 5 জনের কোর কমিটি করে দেওয়া হয়েছে, তারাই হিমাদ্রি সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার করে। তুমি আমাদের সঙ্গে থাকো। চন্দ্রনাথ সিনহা তার বক্তব্য আমরা শুনেছি, তিনি তার প্রতিক্রিয়া আমরা শুনেছি, তিনি কি বলছেন শোনাই আপনাদেরকে একবার। আমি বলতে পারবো না কেন হানা দিল। আপনাকে ডেকেছে?
না, আমার কোনো নোটিশও করেনি, ডাকেও নি। এটা কি চক্রান্ত মনে হচ্ছে? আমি এই মুহূর্তে কোনো মন্তব্য না জেনে না পৌঁছে কোনো মন্তব্য করব। আপনার কি ফোন করেছিল ইডি? না, আমার ছেলে ফোন করেছিল, তার মধ্যে ইডির অফিসার বললো আপনি চলে আসুন, আমি যাচ্ছি। নোটিশ ছাড়াই ইডির হানা, এই অভিযোগ করছেন চন্দ্রনাথ সিনহা। কিন্তু কিসের সূত্র ধরে তার বাড়িতে ইডির টিম পৌঁছলো সেটা একবার জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, দেখো, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নামটা তখনই উঠে আসে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার মধ্যে প্রসন্ন রায় রয়েছে, কুন্তল ঘোষ রয়েছে। এই তল্লাশিতে প্রচুর পরিমাণ চাকরি প্রার্থীর নাম উঠে এসছে বিভিন্ন রেজিস্টার থেকে, বিভিন্ন তালিকা থেকে। এবং এই যে মিডলম্যান হিসেবে যারা কাজ করেছে সেই প্রসন্ন রায়কে জেল হেফাজতে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের ইডি নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তারা জেনেছে যে এই যে চাকরি প্রাপকদের তালিকা বিভিন্ন জায়গা থেকে এসছে এবং সেই তালিকা তিনি পৌঁছে দিতেন আরও একজনকে, যার মাধ্যমে এই চাকরি হতো বা চাকরি হওয়ানোর জন্য সেখানে টাকা পৌঁছে যেত। ঠিক সেই রকমই চাকরি প্রার্থীদের বেশ কিছু বক্তব্য বয়ান রেকর্ড করার সময়ই কিন্তু এই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। কারণ তারা যেটা জানিয়েছে যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কাছে তারা চাকরির জন্য গেলে তার মাধ্যমে এই তালিকা পৌঁছেছে কখনো প্রসন্ন, কখনো কুন্তল ঘোষের কাছে। অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই চাকরি প্রার্থীদের চাকরির আশ্বাস দিয়েছিলেন এবং সেই সূত্র ধরেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে উঠে আসছে বলে ইডি আধিকারিকরা মনে করছেন। এবং তারা মনে করছেন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে, তার বাড়িতে তল্লাশি চালালে হয়তো এই নিয়োগ দুর্নীতির আরও নতুন কিছু তথ্য পাওয়া যেতে পারে। বেশ, আপাতত ধন্যবাদ সিজার, ধন্যবাদ হিমাদ্রি। শিক্ষা দুর্নীতি, সেখানেও চন্দ্রনাথ সিনহা, যার সাথে শিক্ষা মন্ত্রকের কোনো সম্পর্ক নেই, তৃণমূলের নেতা হবে আর টাকা নেবে না, দুর্নীতি করবে না, লুট করবে না, হয় কখনো? ইডি এত শ্রম করছে কেন? কালীঘাট চেনে না হরিশ চ্যাটার্জি? শান্তিনিকেতন বাড়ির ঠিকানা ওদের জানা নেই? দিল্লির নির্দেশে পিসি ভাইপোকে রেহাই দিয়ে তৃণমূলের তলার খুচখাচ যারা আছে তাদের টানাটানি করে দেখাচ্ছে আমরা কাজ করছি, আসলে রেহাই দিচ্ছে তৃণমূলের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বড় নেতাদের। দুদিন পার, এখনো রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা চলছে। আয়কর রিটার্নের নথিতে গড়মিল থাকার অভিযোগ। সূত্রে খবর, মন্ত্রীর ভাইয়ের ফোন, নির্মাণ সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনের নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আয় বহির্ভূত সম্পত্তি এবং আয়কর ফাঁকি, এই অভিযোগ রয়েছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। তাই বুধবার একেবারে ভোর 6টা থেকে এখনও পর্যন্ত স্বরূপ বিশ্বাসের বাড়িতে চলছে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান। বুধবার সকাল থেকে জুই বিশ্বাস, তিনি তৃণমূলের কাউন্সিলর, তার দলীয় কার্যালয়েও হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকেরা। এবং স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ রানা সরকার, নির্মাণ ব্যবসায়ী, তার বাড়িতেও তারা তল্লাশি অভিযান চালায়। এখনও পর্যন্ত স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের প্রতিনিধিরা তারা রয়েছেন, তারা বিভিন্ন নথিপত্র উদ্ধার করেছেন। যেহেতু বুধবার সকাল 6টা থেকে চলছে এই তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র তারা পেয়েছেন। অর্থাৎ যে অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, সেই অভিযোগের সত্যতা প্রমাণ করতেই এই তল্লাশি অভিযান আয়কর দপ্তরে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, টিভি 9 বাংলা, কলকাতা। আমরাও দেখতে চাই কত মাল বেরোয়। যদি নীরবে চলে যায় তাহলে বাংলার মানুষের জন্য কিন্তু সেটা অ্যাডভার্স হবে। আমরা দেখতে চাই বেআইনিটা, এটা মানুষের জানার অধিকার আছে, কারণ এরা জনগণের মেরেছে, এরা জনপ্রতিনিধিরা থাকেন ওই বাড়িতে, ওনাদের সঙ্গে অত্যন্ত ক্লোজ কানেকশান হচ্ছে রাজ্যের মন্ত্রীদের, তাদের বাড়িতে রেড হচ্ছে, তার মন্ত্রীর ব্যবসায়িক পার্টনারদের বাড়িতে রেড চলছে। দীর্ঘ যখন হচ্ছে তার মানে তো ওখানে গিয়ে কেউ খাচ্ছে ঘুমোচ্ছে এটা ভাবলে হবে না। মানুষ চাইবে যে তুমি কি কি নিয়ে বেরোচ্ছ সেটা দেখতে চায়।